একবারের চেষ্টায় পুলিশের স্বপ্ন হবে সত্যি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়েল ফোকাস। তো ফ্রেন্ডস, যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের ইউটিউব চ্যানেলে ডাব্লিউপি আর কলকাতা পুলিশের স্পেশাল মক টেস্ট করানো হয়, যেখানে আমরা প্রতিদিন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করি, যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। সে ডাব্লিউপির এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো না কেন, সমস্ত এক্সামের ক্ষেত্রে এই 30টি প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আর দেখো ফ্রেন্ডস, আজকে হচ্ছে মক টেস্ট নাম্বার 39। এর আগে অলরেডি আমরা 38 মানে 38টা মক টেস্ট আপলোড করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিওর প্লেলিস্টের লিঙ্কটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আজকের এই মক টেস্ট ক্লাসটাকে আমরা শুরু করি। তো ফ্রেন্ডস, তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ক্লাসটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, ঠিক আছে? যারা যারা ডাব্লিউপি আর কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করেছে, এর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে অবশ্যই এই ক্লাসটিকে শেয়ার করে দেবে, কারণ তাদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে এই ক্লাসটা। তো চলো আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি। তো দেখো ফ্রেন্ডস, প্রথমে যে প্রশ্নটা রয়েছে, SMS এর সম্পূর্ণ নাম কি? অপশন এ সিম্পল মেসেজ সার্ভিস, বি হচ্ছে সিম মেসেজ সার্ভিস আর সার্ভার, আর অপশন সি হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, আর অপশন ডি হচ্ছে নান অফ দিস। তো ফ্রেন্ডস, অ্যান্সারটা কী হবে? যারা যারা পারবে অবশ্যই প্রত্যেকে আমাকে লাইভ চ্যাটে অ্যান্সারটা জানাবে যে এর অ্যান্সারটা কী হবে। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন সি হবে এর সঠিক উত্তর। SMS এর সম্পূর্ণ নাম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, ফেসবুক এর হেডকোয়ার্টার মানে সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ ক্যালিফোর্নিয়া, বি হচ্ছে সান ফ্রান্সিসকো, সি হচ্ছে নিউ হোপ, আর অপশন ডি হচ্ছে দেখো নিউ ইয়র্ক সিটি। তো বলো অ্যান্সারটা কী হবে? ফেসবুকের হেডকোয়ার্টার বা মুখ্য কার্যালয় বা সদর দপ্তর এটা কোথায় অবস্থিত? যারা যারা পারবে অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ হবে এর সঠিক উত্তর। ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ফেসবুকের হেডকোয়ার্টার বলো বা মুখ্য কার্যালয় বলো, ঠিক আছে? ফেসবুক আর ইনস্টাগ্রাম এর হেডকোয়ার্টার অবস্থিত মনে রাখবে ক্যালিফোর্নিয়াতে। তো ফ্রেন্ডস, আমরা অবশ্যই বিস্তারিত দেখে নেব। মনে রাখবে ক্যালিফোর্নিয়াতে ফেসবুক আর ইনস্টাগ্রাম এই দুটোর হেডকোয়ার্টার রয়েছে, ঠিক? এইভাবে মনে রাখবে সান ফ্রান্সিসকোতে টুইটার, যে আমরা টুইটার অ্যাপটা ব্যবহার করি না, সেই টুইটারের হেডকোয়ার্টার যেটা সেটা সান ফ্রান্সিসকোতে রয়েছে। আর নিউ হোপে রয়েছে মিটমি বলে একটা অ্যাপ্লিকেশান রয়েছে, যার হেডকোয়ার্টার যেটা সেটা নিউ হোপে রয়েছে, ঠিক আছে? নেক্সট দেখো ফ্রেন্ডস, এর যে পরে প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? অপশান এ 21শে মার্চ, বি হচ্ছে 25শে মার্চ, সি হচ্ছে 26শে মার্চ, আর অপশান ডি হচ্ছে 12ই মার্চ। তো বলো অ্যান্সারটা কী হবে? আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস যেটা সেটা আমরা প্রত্যেক বছর কোন দিনটাতে পালন করে থাকি? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন এ হবে এর সঠিক উত্তর। 21শে মার্চ প্রত্যেক বছর, ঠিক আছে? 21শে মার্চ প্রত্যেক বছর আন্তর্জাতিক বন্যপ্রাণী দিবস হিসাবে আমরা এই দিনটাকে পালন করে থাকি। নেক্সট দেখো এরপরে যে প্রশ্ন, অনিলা দেবী কার ছদ্মনাম? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি হচ্ছে নারায়ণ সান্যাল, আর অপশন ডি হচ্ছে মতিলাল নেহরু। তো বলো অ্যান্সারটা কী হবে? অনিলা দেবী যেটা সেটা কার ছদ্মনাম? অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন বি হবে এর সঠিক উত্তর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ছদ্মনাম সেটা হচ্ছে অনিলা দেবী। দেখো ফ্রেন্ডস, মনে রাখবে এখান থেকে আরেকটা প্রশ্ন হয়েছে, বনফুল যে ছদ্মনাম সেটা কার ছদ্মনাম? তো মনে রাখবে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তাই তোমাদেরকে আমি বলে দিলাম। নেক্সট দেখো এরপরে যে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, কাবুল কার সমাধিস্থল? অপশন এ জাহাঙ্গীর, বি হচ্ছে মহাত্মা গান্ধী, সি হচ্ছে অরঙ্গজেব, আর অপশন ডি হচ্ছে বাবর। তো অ্যান্সারটা কী হবে বলো? কাবুল যেটা সেটা কার সমাধিস্থল? এর অ্যান্সারটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। বাবরের সমাধিস্থল যেটা সেটা হচ্ছে কাবুলে, অপশন ডি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, যেটা ভারতের এখানে প্রথম হবে, ঠিক আছে? ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? অপশন এ দেওয়া রয়েছে রাজেন্দ্র প্রসাদ, বি হচ্ছে জওহরলাল নেহরু, সি হচ্ছে বল্লভভাই প্যাটেল, অপশন ডি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণ। তো বলো অ্যান্সারটি কী হবে? ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকের এর অ্যান্সারটা কিন্তু পারা উচিত, আর প্রত্যেকেই অ্যান্সারটা আমাকে দাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশন ডি হবে এর সঠিক উত্তর। সর্বপল্লী রাধাকৃষ্ণ হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। আর দেখো ফ্রেন্ডস, যদি প্রশ্নতে জিজ্ঞাসা করা হয় যে ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম, তাহলে মনে রাখবে রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি, ঠিক? আর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহরু, আর ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম হচ্ছে কি বলতো? সেটা তো বললাম যে সর্বপল্লী রাধাকৃষ্ণ। ভারতের প্রথম
ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রীর নাম, সেটা মনে রাখবে বল্লভভাই পাটেল। তো অবশ্যই এই চারটা কিন্তু মাথায় রাখবে মাস্ট, কারণ খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের ক্ষেত্রে হবে। নেক্সট দেখো এরপরে যে প্রশ্ন 7 নম্বর প্রশ্ন রয়েছে, প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? অপশান এ মমতা বন্দ্যোপাধ্যায়, বি হচ্ছে দুর্বা ব্যানার্জি, সি হচ্ছে সুচেতা কৃপালিনী, আর অপশান ডি হচ্ছে কিরণ বেদি। তো বলো অ্যান্সারটা কী হবে? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? দেখো ফ্রেন্ডস, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা যারা পারবে অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা আমাকে জানাও। তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। সুচেতা কৃপালিনী হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, এখান থেকে আরও দুটো প্রশ্ন হয় যেটা মনে রাখবে, ভারতের প্রথম মহিলা আইপিএস হচ্ছে কিরণ বেদি, ঠিক আছে, মহিলা আইপিএস হচ্ছে কিরণ বেদি। আর একটা মনে রাখবে, ভারতের প্রথম মহিলা পাইলটের নাম হচ্ছে দুর্বা ব্যানার্জি, ঠিক। তো এই যে তিনটা বললাম, এই তিনটে কিন্তু অবশ্যই মনে রাখবে আর কি। দেখো আমি আরেকবার বলছি, দুর্বা ব্যানার্জি হচ্ছে ভারতের প্রথম মহিলা পাইলট, আর সুচেতা কৃপালিনী হচ্ছে ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ঠিক। আর কিরণ বেদি হচ্ছে ভারতের প্রথম মহিলা আইপিএস, ঠিক। অবশ্যই এই তিনটে মাথায় রাখবে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম গুহাটির নাম কি? অপশান এ জম্মু কাশ্মীরের অমরনাথ গুহা, বি হচ্ছে মহারাষ্ট্রের ইলোর গুহা, অপশান সি হচ্ছে ফরাক্কা, আর অপশান ডি হচ্ছে কোনোটিই নয়। তো বলো অ্যান্সারটা কী হবে? ভারতের বৃহত্তম গুহাটির নাম কি? দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর। জম্মু কাশ্মীরের অমরনাথ গুহা সেটা ভারতের বৃহত্তম গুহা, ঠিক আছে, আমাদের ভারতের মধ্যে। নেক্সট দেখো এরপরে যে প্রশ্ন, উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলে? অপশান এ ল্যামার্ক, বি হচ্ছে অ্যারিস্টটল, সি হচ্ছে থিওফ্রেটাস, আর অপশান ডি হচ্ছে কোনোটি নয়। তো ফ্রেন্ডস বলো উদ্ভিদ বিজ্ঞানের জনক কাকে বলে? দেখো ফ্রেন্ডস, প্রত্যেকে অ্যান্সারটা দাও, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর দেখো তোমাদের ডাব্লিউপি এক্সাম বলো বা কলকাতা পুলিশের এক্সাম বলো, ঠিক আছে, এখন প্রত্যেকটা এক্সামই কিন্তু সায়েন্সের পার্টটা খুবই বেশি পরিমাণে আসছে। সে তোমরা সেন্ট্রাল এক্সাম বা স্টেট এক্সাম যেটাই দেখবে না কেন, এখন প্রত্যেকটা এক্সামে কিন্তু সায়েন্সটা বেশি পরিমাণে দিচ্ছে। তো তোমরা ডাব্লিউপি ঠিক আছে, প্রিলিমিনারি এক্সামে 10টা প্রশ্ন তো 10 থেকে 12টা প্রশ্ন তোমরা সায়েন্স থেকে পাবে, ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি, এই তিনটা থেকে পাবে। আচ্ছা, তো বলো এর অ্যান্সারটা কী হবে? বলো 9 নম্বর প্রশ্নের উদ্ভিদ বিজ্ঞানের জন্য কাকে বলে? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। থিওফ্রেটাসকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানের জনক, অপশান সি হবে এর সঠিক উত্তর। আর দেখো ফ্রেন্ডস, বায়োলজি শব্দের প্রবর্তক হচ্ছে কি বলো? ল্যামার্ক হচ্ছে বায়োলজি শব্দের প্রবর্তক, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, অ্যারিস্টটলকে কী বলা হয়? তোমরা এটা প্রত্যেক কমেন্ট করে জানাও, কারণ খুবই অনেকবার বলেছি তোমাদের জিকে ক্লাসটিতে, ঠিক আছে। তো বলো অ্যারিস্টটলকে কিসের জনক বলা হয়, ঠিক আছে। দেখো এর পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, যেটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় রয়েছে? অপশান এ রোম, বি হচ্ছে ওয়াশিংটন ডিসি, সি হচ্ছে জেনেভা, আর অপশান ডি হচ্ছে প্যারিস। তো বলো অ্যান্সারটা কী হবে? WHO এর সদর দপ্তর কোথায় রয়েছে? তো দেখো ফ্রেন্ডস, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আর প্রত্যেকের এই অ্যান্সারটা পারা উচিত, অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা দাও। তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। জেনেভাতে রয়েছে WHO, আমি তোমাদেরকে প্রত্যেকটা সংস্থাগুলোর নাম বলে দিই, WHO, WTO, ঠিক আছে, আর রয়েছে WLO। তো দেখো ফ্রেন্ডস, WHO ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস, আর WTOর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনস, ঠিক আছে, আর WLOর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড লেবার অর্গানাইজেশনস, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, রেড ক্রস, তো এই যে সংস্থাগুলো বললাম, এই গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর প্রত্যেকটার হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতেই, ঠিক আছে, অপশান সি হবে এর সঠিক উত্তর। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, যেটা সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? অপশান এ ওয়ারেন হেস্টিং, বি হচ্ছে লর্ড ক্লাইভ, সি হচ্ছে দেখো লর্ড ডালহৌসি, আর অপশান ডি হচ্ছে হেস্টিং। তো বলো অ্যান্সারটা কী হবে? সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকেই কিন্তু অ্যান্সারটা আমাকে জানাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতিটা প্রবর্তন করেন, অপশান সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠাতা করেন? অপশান এ হচ্ছে আত্মারাম পাণ্ডু, বি হচ্ছে দয়ানন্দ সরস্বতী, অপশান সি হচ্ছে কেশবচন্দ্র সেন, আর অপশান ডি হচ্ছে রামমোহন রায়। তো বলো অ্যান্সারটা কী হবে? প্রার্থনা সমাজ সেটা কে প্রতিষ্ঠাতা করে? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর। আত্মারাম পাণ্ডু প্রার্থনা যে সমাজটা সেটা প্রতিষ্ঠাতা করেন, অপশান এ হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো
পলাশির যুদ্ধ কত সালে হয়? অপশান এ 1526, বি হচ্ছে 1527, সি হচ্ছে 1565 আর অপশান ডি হচ্ছে 1557। তো বলো এর অ্যান্সারটা কী হবে? প্রত্যেকের পারা উচিত, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন। যারা যারা পারবে অবশ্যই প্রত্যেকে অ্যান্সারটা দাও। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা কী হবে বলো? পলাশির যুদ্ধ কত সালে হয়? এর যে অ্যান্সারটা হবে অপশান ডি হবে এর সঠিক উত্তর। 1757 সালে পলাশির যুদ্ধ হয়, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, মোর আগে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়, 1527 সালে খানুয়ার যুদ্ধ হয়, 1565 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়, আর 1757 সালে যেটা সেটা পলাশি যুদ্ধ হয়। অবশ্যই এই 4টি যুদ্ধ মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, কোন বেদে যুদ্ধ কৌশল নিয়ে আলোচনা করা আছে? অপশান এ আয়ুর্বেদে, বি হচ্ছে ধনুর্বেদে, সি হচ্ছে শিলাবেদে আর অপশান ডি হচ্ছে উপনিষদে। তো বলো অ্যান্সারটা কী হবে? কোন বেদে যুদ্ধ কৌশল নিয়ে আলোচনা করা আছে? খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। ধনুর্বেদে যুদ্ধ কৌশল সম্পর্কে আলোচনা করা আছে, ঠিক আছে। নেক্সট দেখো এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন, অনুশীলনী সমিতি কে প্রতিষ্ঠাতা করেন? অপশান এ সতীশ বসু, বি হচ্ছে বিহারী দাস, সি হচ্ছে লালা হরদয়াল আর অপশান ডি হচ্ছে অনিশ কুমার দত্ত। তো বলো অ্যান্সারটা কী হবে? অনুশীলনী যে সমিতিটা সেটা কে প্রতিষ্ঠাতা করে? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান এ হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। সতীশ বসু অনুশীলনী সমিতি প্রতিষ্ঠাতা করেন, অপশান এ হবে এর সঠিক উত্তর। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, গোদাবরী নদীর উৎসস্থল কোথায়? অপশান এ চেমায়ুংদুং হিমবাহ, বি হচ্ছে ছোটনাগপুর মালভূমি, সি হচ্ছে পশ্চিমঘাট পর্বত আর অপশান ডি হচ্ছে ত্রিম্বক পর্বত। তো গোদাবরী নদীর উৎপত্তিস্থল যেটা সেটা কোথায়? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে দেখো অপশান ডি হবে এর সঠিক উত্তর, ঠিক আছে। ত্রিম্বক পর্বত থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়। আর তোমরা আমাকে প্রত্যেক কমেন্ট করে জানাও তো যে এই প্রশ্নের অ্যান্সারটা, যে গোদাবরী নদীর দৈর্ঘ্যটা কত, প্রত্যেকে আমাকে অ্যান্সারটা জানাও। কারণ এর আগের যে আমরা ক্লাসটাতে করেছিলাম, মানে 38 নম্বর ক্লাসটাতে মক টেস্ট নাম্বারে 38 নম্বর মক টেস্টে, সেখানে তোমাদেরকে বলেছিলাম যে গোদাবরী নদীর যেটা তার দৈর্ঘ্যটা কত। তো যারা যারা সেই ক্লাসটা দেখেছো অবশ্যই পারবে, আর প্রত্যেকে কিন্তু আমাকে এর অ্যান্সারটা কমেন্ট করে জানাও। নেক্সট দেখো এর পরের প্রশ্ন, ভারতে কয়টি পদ্ধতিতে জলসেচ হয়? অপশান এ একটা, বি হচ্ছে 2টি, সি হচ্ছে 3টি আর ডি হচ্ছে 4টি। তো ভারতে মোট কয়টি পদ্ধতিতে জলসেচ হয়? এর অ্যান্সারটা হবে মোট 4টি পদ্ধতিতে জলসেচ হয়, ঠিক আছে। অপশান ডি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এর পরের প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যে নারকেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? অপশান এ উত্তরপ্রদেশ, বি হচ্ছে রাজস্থান, সি হচ্ছে কেরালা আর অপশান ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। তো অ্যান্সারটা কী হবে? কোন রাজ্যটা নারকেল উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে? তো দেখো এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। কেরালা যে রাজ্যটা, ঠিক আছে, এই রাজ্যটা নারকেল উৎপাদনের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে, ঠিক। আর দেখো ফ্রেন্ডস, আখ উৎপাদনের ক্ষেত্রে মনে রাখবে উত্তরপ্রদেশ, ঠিক। ধান উৎপাদনের ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ, আর নারকেল উৎপাদনের ক্ষেত্রে কেরালা, ঠিক। এরপর দেখো এরপরে প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূস্বর্গ কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর সহজ প্রশ্ন, যারা যারা জানো বলো অ্যান্সারটা কী হবে? অপশান এ জয়পুর, বি হচ্ছে অমৃতসর, সি হচ্ছে কাশ্মীর আর অপশান ডি হচ্ছে মৌসুরি। তো অ্যান্সারটা কী হবে? পৃথিবীর ভূস্বর্গ কাকে বলে? দেখো এর অ্যান্সারটা হবে অপশান সি হবে এর সঠিক উত্তর। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ, ঠিক। আর পিঙ্ক সিটি কাকে বলা হয়? জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি, ঠিক আছে। আর অমৃতসরকে কি বলা হয়? একে বলা হয় স্বর্ণ মন্দিরের দেশ, ঠিক আছে। স্বর্ণ মন্দিরের দেশ বলা হয় অমৃতসরকে, ঠিক। আর মসুরিকে কি বলা হয়? মসুরিকে বলা হয় হিমালয়ের রানী, ঠিক আছে। হিমালয়ের রানী বলা হয় মসুরিকে, আর কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ। তো এই যে তোমাদের 4টা বললাম, এভাবে আরও অনেক রয়েছে। তো প্রত্যেকটি কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে। কারণ এখান থেকে তোমরা ডাব্লিউপি বলো বা কলকাতা পুলিশ বলো, এই যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমরা একটা প্রশ্ন 100% এই টপিকটা থেকে তোমরা প্রত্যেকটা এক্সামই পাবে। তো অবশ্যই এই টপিকটা মানে খুব ভালোভাবে রেডি করো। নেক্সট দেখো 20 নম্বর যে প্রশ্ন, কাকে ভারতের রুট বলা হয়? অপশান এ আসানসোল, বি হচ্ছে দুর্গাপুর, সি হচ্ছে আহমেদাবাদ আর অপশান ডি হচ্ছে কলকাতা। তো বলো অ্যান্সারটা কী হবে? কাকে ভারতের রুট বলা হয়? দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। কাকে বলা হয়? দুর্গাপুরকে বলা হয়। আর দেখো ফ্রেন্ডস, দুর্গাপুর যে শহরটা সেটা কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে এটা দামোদর নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। দামোদর নদীর তীরে অবস্থিত দুর্গাপুর শহরটা, আর এই শহরটাকে ভারতের রুট বলা হয়, ঠিক আছে। দেখ
এরপর দেখো এরপরে প্রশ্ন, গণপরিষদের অস্থায়ী সভাপতির নাম কি? অপশান এ রাজেন্দ্র প্রসাদ, বি হচ্ছে সচিদানন্দ সিনহা, অপশান সি হচ্ছে বাসুদেব মহলঙ্ক, আর অপশান ডি হচ্ছে উপরের কোনোটিই নয়। তো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে? দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর। ঠিক আছে, সচিদানন্দ সিনহা হচ্ছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। আর প্রথম স্থায়ী সভাপতি যদি জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে মনে রাখবে রাজেন্দ্র প্রসাদ হচ্ছে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। ঠিক আছে, আর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। আর রাজেন্দ্র প্রসাদ থেকে আরেকটা প্রশ্ন হয় যে ভারতে দুবার রাষ্ট্রপতি হন কে? সেটা মনে রাখবে রাজেন্দ্র প্রসাদ ভারতে দুবার রাষ্ট্রপতি হন। ঠিক, আর দেখো ফ্রেন্ডস, মনে রাখবে ভারতের প্রথম স্পিকারের নাম যদি জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে মনে রাখবে বাসুদেব মহলঙ্ক হচ্ছে ভারতের প্রথম স্পিকার, মানে লোকসভা সভাপতি স্পিকার। ঠিক আছে, বা লোকসভা সভাপতি যদি জিজ্ঞাসা করা হয় সেটা মনে রাখবে বাসুদেব মহলঙ্ক। আর যদি স্পিকার জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে মনে রাখবে বাসুদেব মহলঙ্ক হচ্ছে ভারতের প্রথম স্পিকার বা লোকসভার সভাপতি। এরপর দেখো ফ্রেন্ডস, এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 22 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের ক্ষমতার উৎস কী? ভারতের সংবিধানের ক্ষমতার উৎস কী? অপশান এ কেন্দ্র সরকার, বি হচ্ছে ভারত জনতা, সি হচ্ছে দেখো সুপ্রিম কোর্ট, আর অপশান ডি হচ্ছে রাষ্ট্রপতি। তো বলো অ্যান্সারটা কী হবে? ভারতের সংবিধানের ক্ষমতার উৎসটা কী? তো দেখো ফ্রেন্ডস, এর অ্যান্সারটা হবে অপশান বি হবে এর সঠিক উত্তর। ভারতের জনতা হচ্ছে ভারতের সংবিধানের ক্ষমতার উৎস। ঠিক আছে, নেক্সট দেখো এর পরের প্রশ্ন সেটা হচ্ছে ভারতের সংবিধানে মোট কতগুলো তফসিল রয়েছে? অপশান এ 4টা, বি হচ্ছে 8টা, সি হচ্ছে 12টি, আর অপশান ডি হচ্ছে 16টি। তো ভারতের সংবিধানে মনে রাখবে মোট 12টি তফসিল রয়েছে। অপশান সি হবে এর সঠিক উত্তর। আর তোমরা আমাকে প্রত্যেক কমেন্ট করে জানাও তো যে বর্তমানে ভারতের মোট ধারার সংখ্যা কয়টি? প্রত্যেকে কমেন্ট করে জানা বর্তমানে কয়টি আর মূল সংবিধানে কয়টি ছিল। ঠিক আছে, বর্তমানে ধারার সংখ্যা কয়টি আর মূল সংবিধানে কয়টা ছিল এটা তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানাও। এর অ্যান্সারটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলে দেব। ঠিক, নেক্সট দেখো এর পরের প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলোতে লিখিত সংবিধান আছে। অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে, অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মধ্যে, অপশান সি ভারত ও ব্রিটেনের মধ্যে, আর অপশান ডি উপরের কোনোটিই নয়। তো নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন কোন দেশের ঠিক আছে লিখিত সংবিধান আছে? তো ফ্রেন্ডস মনে রাখবে এর অ্যান্সারটা হবে অপশান এ মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত, এই দুটো দেশের মধ্যে লিখিত সংবিধান আছে। ঠিক আছে, আর মনে রাখবে যদি জিজ্ঞেস করা হয় যে ভারতের মানে সবথেকে বড় লিখিত সংবিধানের মানে কোন দেশে রয়েছে, ঠিক আছে, সবথেকে বড় লিখিত সংবিধান যেটা সেটা কোন দেশে রয়েছে যদি প্রশ্ন করা হয় সেটা মনে রাখবে আমাদের ভারতের মধ্যে রয়েছে। ঠিক আছে, আমাদের ভারতের মধ্যে রয়েছে সবথেকে বড় লিখিত সংবিধান। ঠিক, আর এই যে প্রশ্নটার অ্যান্সারটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত। ঠিক, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন? অপশান এ রাষ্ট্রপতি করেন, বি প্রধানমন্ত্রী করেন, সি উপরাষ্ট্রপতি করেন, আর অপশান ডি স্পিকার করেন। তো কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন? তো দেখো ফ্রেন্ডস, আমাদের সংসদ যেটা সেটা দু কক্ষে বিভক্ত, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। এটা হচ্ছে লোকসভা, ঠিক আছে, আর একটা হচ্ছে রাজ্যসভা। তো মনে রাখবে অর্থ বিল যেটা সেটাতে রাজ্যসভার কোনো ভূমিকা থাকে না, এতে শুধুমাত্র লোকসভার ভূমিকা থাকে। ঠিক আছে, আর এই যে কোনো বিল অর্থ বিল কিনা সেটা ঠিক করে কে? লোকসভার সভাপতি স্পিকার। কে ঠিক করে? লোকসভার সভাপতি স্পিকার। অবশ্যই মাথায় ভালো করে ঢুকে নাও, এর অ্যান্সারটা হবে অপশান ডি। আর এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, প্রত্যেকটা মানে স্টেট এক্সাম বলো সেন্ট্রাল এক্সাম বলো প্রত্যেকটা এক্সামে এই প্রশ্নটা কিন্তু আসে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বিন্যাস বিধির জনক কাকে বলে? অপশান এ লিনিয়াস, বি হচ্ছে অ্যারিস্টটল, সি হচ্ছে ডারউইন, আর অপশান ডি হচ্ছে উপরের কেউ না। তো মনে রাখবে বিন্যাস বিধির, ঠিক আছে, মানে দ্বিপদ নামকরণ এখানে বিন্যাস বিধি আলাদা। দ্বিপদ নামকরণ তো ওই দ্বীপ মানে দুটি পদ নিয়ে যে নামকরণ তাকে দ্বিপদ নামকরণ বলে, আর এই বিন্যাস বিধিটা সম্পূর্ণ আলাদা। তো ফ্রেন্ডস তোমরা বলো বিন্যাস বিধির জনক কাকে বলে? এর অ্যান্সারটা হবে অপশান এ হবে সঠিক উত্তর। কার্ল লিনিয়াসকে বলা হয় বিন্যাস বিধির জনক। অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো ফ্রেন্ডস 27 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি একটি প্রকৃত ফল নয়? অপশান এ খেজুর, বি হচ্ছে তাল, সি হচ্ছে আপেল, আর অপশান ডি হচ্ছে আঙ্গুর। তো বলো নিম্নের মধ্যে কোনটা প্রকৃত ফল নয়? তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে অপশান সি হবে সঠিক উত্তর। আপেল যেটা সেটা প্রকৃত ফল নয়। ঠিক আছে, বাকি দেখো খেজুর তাল, ঠিক আছে, খেজুর তাল আঙ্গুর এই সমস্তগুলো প্রকৃত ফল, কিন্তু আপেল যেটা সেটা হচ্ছে একটা অপ্রকৃত ফল। ঠিক,
নেক্সট দেখো এর পরের প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, সরণ একটি কী রাশি? অপশন এ ভৌত রাশি, অপশন বি স্কেলার রাশি, অপশন সি ভেক্টর রাশি। তো অ্যান্সারটা কী হবে? সরণ একটা কী রাশি? তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে সরণ যেটা সেটা হচ্ছে একটা, আচ্ছা অপশন ডি দেওয়া রয়েছে, দেখো উপরে কোনোটি নয়। তো বলো সরণ যেটা সেটা কী রাশি? তো দেখো ফ্রেন্ডস এর যে অ্যান্সারটা মনে রাখবে অপশন সি হবে এর সঠিক উত্তর। সরণ হলো একটা ভেক্টর রাশি, ঠিক আছে, যার মান ও দিক দুয়েই আছে, তাকে বলা হয় কি ভেক্টর রাশি। আর সরণের মান ও দিক দুয়েই থাকে, ঠিক। নেক্সট দেখো এর পরের প্রশ্ন 29 নাম্বার, নিম্নের মধ্যে কোনগুলোর নিউক্লিয়াসের মধ্যে থাকে, মানে কোনগুলো আর কি নিউক্লিয়াসের মধ্যে থাকে? অপশন এ ইলেকট্রন ও প্রোটন, অপশন বি নিউট্রন ও ইলেকট্রন, অপশন সি প্রোটন ও নিউট্রন, আর অপশন ডি কোনোটিই নয়। তো এই যে এই জোড়াগুলোর মধ্যে কোন জোড়াটা, ঠিক আছে, নিউক্লিয়াসের মধ্যে থাকে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে? তো ফ্রেন্ডস তোমরা জানো যে পরমাণু নিউক্লিয়াস থাকে প্রোটন আর নিউট্রন, তার বাইরে কি, তার বাইরে যে ইলেকট্রনগুলো সেগুলো কি করে ঘোরাফেরা করে, তার বাইরে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। তো দেখো ফ্রেন্ডস পরমাণু নিউক্লিয়াসে বা পরমাণুর কেন্দ্রে যদি বলা হয় যে কী কী থাকে, তোমরা রাখবে প্রোটন আর নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রে, ঠিক। আর পরমাণুর বাইরে থাকে কী কী থাকে? সেটা থাকে শুধুমাত্র ইলেকট্রন, যেগুলো সেই পরমাণুকে কেন্দ্র করে ঘোরাফেরা করে, ঠিক। অপশন সি হবে এর সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, আর আজকের এই ভিডিওর শেষ যে প্রশ্ন সেটা হচ্ছে নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? অপশন এ প্রথম, বি হচ্ছে দ্বিতীয়, সি হচ্ছে তৃতীয়, আর অপশন ডি হচ্ছে চতুর্থ। তো দেখো ফ্রেন্ডস নিউটনের মোট 3টে সূত্র রয়েছে, তোমরা জানো, ঠিক আছে। আর প্রথম সূত্র থেকে মনে রাখবে নিউটনের বলের সংজ্ঞা আর জাইটো সম্পর্কে ধারণা পাওয়া যায়। নিউটনের প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা আর জাইটো সম্পর্কে ধারণা পাওয়া যায়। দ্বিতীয় সূত্র থেকে মনে রাখবে ভরবেগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর কি পাওয়া যায়? আর মনে রাখবে দ্বিতীয় সূত্র থেকে কী পাওয়া যায়? তো ফ্রেন্ডস ভরবেগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর বলের যে একক, যে আমরা মাপি না, বলের সিজিএস একক, এসআই একক, ডাইন, নিউটন, তো এই যে বলের একক যেটা, সেটা ধারণা পাওয়া যায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। আর নিউটনের তৃতীয় সূত্র থেকে মনে রাখবে ক্রিয়া আর প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া যায়, ঠিক আছে। ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্পর্কে নিউটনের তৃতীয় সূত্র থেকে ধারণা পাওয়া যায়। তো ফ্রেন্ডস এই তিনটে অবশ্যই মাথায় রাখবে, মানে তিনটে সূত্র থেকে কী কী বিষয় পাওয়া যায়। তো ফ্রেন্ডস আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে। যদি তোমরা কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই ফ্রেন্ডস মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর যেমন তোমরা জানো যে প্রতিদিন রাত 8টার সময় আমাদের এই ডাব্লিউপি আর কলকাতা পুলিশের স্পেশাল মক টেস্ট ক্লাসটা করানো হয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস প্রতিদিন তোমরা রাত 8টার সময় জয়েন হয়ে যাবে আমাদের এই ক্লাসটাতে, ঠিক আছে। আর আজকের মতো এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও যে তোমরা 30-এর মধ্যে কত নাম্বার পেয়েছো, প্রত্যেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে আবার নেক্সট ক্লাসে, ঠিক আছে, রাত 8টার সময়। তো এখনকার মতন এই ভিডিওটাকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।